আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় দিনের মতো স্বাগতম জানাচ্ছি পাতারহাট জুবলি ইনস্টিটিউশনের অনলাইন শিক্ষার্থীদেরকে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, গতকালকে আমরা হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের নগদান বইয়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, এর সুবিধা অসুবিধা এবং নগদান বইয়ের শ্রেণী প্রকার সহ এক করা নগদান বইয়ের বাস্তব সম্পর্কে আলোচনা করেছিলাম এবং একটি সমস্যা সমাধান করে দেখাইছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পরবর্তী ধাপ, অর্থাৎ বলো দেখি এক গড়া নগদান বইয়ের পরবর্তী ধাপ কি? 2 গড়া নগদান বই। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে 2 গড়া নগদান বই। তাহলে আজকে আমরা 2 গড়া নগদান বই সম্পর্কে জানবো এবং এর বাস্তব প্রয়োগ করব এবং নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত বের করে দেখাবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, গতকালকে আমরা যে এক করা নগদান বই আলোচনা করছি, ওইখানে শুধু নগদ উদ্বৃত্ত জানা গেছে। এক গড়া নগদান বই আর 2 গড়া নগদান বইয়ের ভিতরে প্রায় মিল আছে, তবে এখানে একটি বাড়তি ঘর আছে, তা হলো ব্যাংক। এখানে ব্যাংক সম্পর্কে, ব্যাংকের লেনদেন সম্পর্কে ধারণা লাভ করে ব্যাংক উদ্বৃত্ত পরিমাণ জানা যায়। তোমাদেরকে আমি একটা চার্টে 2 গড়া নগদান বইয়ের ঘরগুলো দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে দেখো 2 গড়া নগদান বই। এখানে দুটা সাইড, ডেবিট এবং ক্রেডিট। তাহলে এখানে ডেবিট পাশে ঘরগুলো কি কি? তারিখ, প্রাপ্তি, বাচন নম্বর। এখানে খপি লেখা আছে, খপি মানে নগদ টাকা, ব্যাংক টাকা। অনুরূপ ভাবে এই পাশে তারিখ, প্রদান, বাচন নং, দক্ষিণ পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক আছে? তাহলে এই দুইটার বাস্তব আজকে আমরা 2 গড়া নগদান বইয়ের বাস্তব প্রয়োগ দেখাবো। আমরা পাঠ্য বইয়ের 109 পৃষ্ঠার একটি উদাহরণ দেওয়া আছে। এখানে এটা দ্বারা আমরা তোমাদেরকে বাস্তব লেনদেনগুলো প্রয়োগ করব। তবে এক গড়া নগদান বইয়ের মতো নগদ যদি প্রাপ্তি হয় তাহলে ডেবিট পাশে, প্রদান হলে ক্রেডিট পাশে। আর যে সমস্ত লেনদেন দ্বারা ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর ব্যাংকের টাকা হ্রাস পাইলে ক্রেডিট। আমরা জানি ব্যাংকের টাকা কোন শ্রেণীর হিসাব? সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে তো ডেবিট হবেই, হ্রাস পাইলে ক্রেডিট। এখানে 2 গড়া নগদান বইয়ে কিছু কথা আছে যে এখানে কোনটা কি? এই সমস্ত লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংক উভয় কলমের হয় নগদ হ্রাস পাবে, ব্যাংক বৃদ্ধি পাবে, অথবা ব্যাংক হ্রাস পাবে, নগদ টাকা বৃদ্ধি পাবে। ওই ধরনের লেনদেনকে কোনটা এন্ট্রি বলে। আমি আরো সহজ করে বলছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন তার ব্যবসায়ের প্রয়োজনে তার ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলন করে, এই ক্ষেত্রে ব্যাংকের টাকা কমে এবং নগদ টাকা বাড়ে। আবার যদি ব্যবসার নগদ টাকা ব্যবসার নিরাপত্তার সুবিধার্থে ব্যাংকে জমা দেয়, তখন ব্যাংকের টাকা বাড়ে এবং ব্যবসার নগদ টাকা কমে। এই ধরনের লেনদেনগুলোকে কন্ট্রা দাখিলা বলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 109 পৃষ্ঠার উদাহরণ 2 গড়া নগদান বইয়ের প্রস্তুত করার জন্য বলা হয়েছে। এখানে বলছে চৌধুরী অ্যান্ড সন্স প্রতিষ্ঠানের 2017 সালে নভেম্বরের মাসের লেনদেনগুলো নিম্নরূপ। এখানে নভেম্বরের 1 তারিখে দেওয়া আছে নগদ উদ্বৃত্তের পরিমাণ এবং ব্যাংক জমা উদ্বৃত্ত। তাহলে আমরা এটা নগদান বইয়ের 2 গড়া নগদান বইয়ের সব প্রস্তুত করি বোর্ডে। এবার নবম বইয়ে মোট
করে 12টি ঘর থাকে, অর্থাৎ ডেবিট পাশে 6টি আর ক্রেডিট পাশে 6টি। তাহলে আমরা একটা ছক আঁকি। আমরা প্রথমে কি করব, তোমাদের খাতা পৃষ্ঠাটাকে সমান দুইভাগে ভাগ করবা, ডেবিট পাশ একটা ক্রেডিট পাশ একটা, উভয় পাশে 6টি করে 12টি কলম, ডেবিট ক্রেডিট। তা ডেবিট পাশে ঘরগুলো কি কি? প্রথমে তারিখ, দ্বিতীয়ত প্রাপ্তি, তৃতীয়ত ভাষণ নম্বর, চতুর্থতে অর্জন পৃষ্ঠা, পঞ্চমতে নগদ টাকা, ষষ্ঠ ব্যাংক টাকা। অনুরূপভাবে এই পাশে তারিখ প্রথমে, চতুর্থে প্রদান, তৃতীয়তে ভাষণ নম্বর, চতুর্থতে অর্জন পৃষ্ঠা, পঞ্চমে নগদ টাকা, ষষ্ঠ ব্যাংক টাকা। তাহলে প্রথমে কি হবে? তারিখ, তারিখকে আমরা সংক্ষেপে ক দিয়ে অনুষ্কার দিলাম। দ্বিতীয়তে প্রাপ্তি, তৃতীয়তে ভাষণ নাম সংক্ষেপে আমরা 52 লিখি। তৃতীয়তে অর্জন পৃষ্ঠা সংক্ষেপে কপি। চতুর্থে নগদ টাকা, পঞ্চমে, ষষ্ঠে ব্যাংক টাকা। অনুরূপভাবে তারিখ, প্রদান, ভাষণ নম্বর, অর্জন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। প্রিয় শিক্ষার্থীরা, নভেম্বর 1 তারিখে এখানে আছে নগদ উদ্ধৃত 5,000 টাকা আর ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত 3,000 টাকা। তাহলে আমাদের কোশ্চেন ডেবিট যেহেতু বলছে ডেবিট পাশে হবে, তাহলে আমরা সর্বপ্রথম তারিখ লিখবো, সাল লিখবো 2017 নভেম্বর 1। এই যে প্রথম 1 তারিখের লেনদেনটা আমরা ব্যালেন্স বিল লিখবো, তার মানে এই লেনদেনটা গত মাসে অর্থাৎ গত নভেম্বরের আগে অক্টোবর মাসের 31 তারিখে ব্যালেন্স সিডি ছিল। তাহলে এখন 1 তারিখে আছে ব্যালেন্স ডিডি। নগদে কত? নগদ 5,000 আর ব্যাংক 3,000। এখন নগদ 5,000 আর ব্যাংক 3,000। নভেম্বর 2 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হলো। বলো দেখি, পণ্য ক্রয় করে চেক দিলে দুইটা হিসাবের যে দুইটা পক্ষ আছে, দুইটা পক্ষ কি কি হবে? একটা হবে ক্রয়, অপরটা হবে কি ব্যাংক। তাদের ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই যে ক্রয় করলো এবং চেক প্রদান করলো, এতে নগদান বইয়ের কোন দিকটি প্রভাবিত হয়েছে? ক্রেডিট দিকটি, তাই না? ক্রেডিটে আমরা 2017 তারিখ লিখব, 2017 নভেম্বর 2। এখানে লিখবো ক্রয় হিসাব। তাহলে ব্যাংক কমছে নাকি? কত টাকা কমছে? সম্ভবত 2,000 টাকা, তাই না? 2,000 টাকা, 2,000 টাকার চেক প্রদান করা হবে। তারপর নভেম্বর 4 তারিখে আছে তোমার দেনাদার হতে চেক প্রাপ্তি, অর্থাৎ দেনাদার থেকে তুমি একটা চেক পেয়েছো, তাহলে চেক পাইলে তোমার ব্যাংক টাকা বাড়ে, তাই না? তাহলে ব্যাংক ইজি কত তারিখ? 4 তারিখ। এখানে দেনাদার হিসাব লিখবা, দেনাদার হিসাব। কি পাইছে? চেক। চেক পাইলে ব্যাংকে করে কত টাকা পাইছে? 4,000 টাকা, তাই না? না 4 না 6। কত? 6,000 টাকা। কিন্তু তো 6 তারিখ অফিসের জন্য আইপিএস ক্রয় করা হলো 5,000 টাকা। বলো দেখি, অফিসের জন্য আইপিএস ক্রয় করলে নগদ টাকা বাড়ছে না কমছে? না ব্যাংক টাকা বাড়ছে না কমছে? অবশ্যই নগদ টাকা কমছে, তাই না? তাহলে কমলে কোন পাশ? ক্রেডিট পাশ। কত তারিখ? 6 তারিখ। কি কিনছে? অফিসের জন্য
কি কিনছে? আইপিএস। আইপিএস টা কি? অফিস সরঞ্জাম। এর জন্য আমরা কি লিখতে পারি? অফিস সরঞ্জাম হিসাব। নগদে কিনছে না চেকে কিনছে? নগদে, তাই না? তাহলে নগদের ঘরে 5,000 টাকা। তারিখ আর পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 9,000 টাকা প্রাপ্তি। আচ্ছা, পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 9,000 টাকা প্রাপ্তি, এর জন্য ব্যবসায়ের লেনদেনের কোন দিকটি প্রভাবিত হয়েছে? নগদান বইয়ের কোন দিকটি? তুমি যদি ব্যবসায় কোনো সম্পদ বিক্রি করে নগদ টাকা পাও, ওই সম্পদ হ্রাস এবং নগদ টাকা বৃদ্ধি হলো, তাহলে কোন পাশ? ডেবিট পাশ। তাহলে আমরা ডেবিট পাশে নগদের বড় লাগবে। কি লাগবে? 8 তারিখ আরো পত্র হিসাব, পাশ বাদ পত্র হিসাব। এখানে লক্ষণীয়, অনেকে এখানে বিক্রয় হিসাব দেখে। এটা কি বিক্রয় হিসাব হবে? হবে না। কোন ধরনের লেনদেনটি বিক্রয় হিসাব হবে? যে ধরনের বিক্রয়টা আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করি, ওইটাকে বিক্রয় হিসাব ধরতে হবে। আর এখানে কিন্তু আসবাবপত্র আমরা কি জন্য কিনছি? ব্যবসায় ব্যবহারের জন্য। ব্যবসায় ব্যবহারের জন্য কিনছি এবং এটা পুরাতন হয়েছে বা অকেজ হয়ে গেছে, এটা বিক্রি করে বলছি, এই জন্য আমরা বিক্রয় ধরা যাবে না। এটা ওই স্ব সম্পত্তি হ্রাস পেয়েছে নাকি? আসবাবপত্র হ্রাস পেয়েছে, এজন্য নগদ বাড়তে ঠিকই, কিন্তু আসবাবপত্র হ্রাস পেয়েছে, বিক্রয় লেখা যাবে না। আসবাবপত্র হিসাব লিখবা। কত টাকা? আসবাবপত্রের কত টাকা হলো? 9,000 টাকা নগদ পাইছে। কত? নগদের করে 9,000 টাকা। কত? 9,000 টাকা। পরের তারিখ নভেম্বর 12, রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। আচ্ছা, বিক্রয় করছে, বিক্রয় করলে চেক প্রাপ্তি হয়েছে। চেক পাইলে ব্যাংক টাকা বাড়ে, তাহলে প্রাপ্তি মাসে যাবে। কত তারিখ? 12 তারিখ। এখানে কি লাগবে? এইটা বিক্রয়, বিক্রয় করে পাইছে, বিক্রয় হিসাব। কি পাইছে? চেক। চেক পাইলে কোন পাশে যাবে? কোন ঘরে যাবে? ব্যাংকের ঘরে। কত টাকা পাইছে? 7,000 টাকা। পরের তারিখ নভেম্বর 15, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আচ্ছা, কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে বা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে, তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এক্ষেত্রে আমাদের ব্যাংক ক্রেডিট পাশে পোস্টিং দিব। কত তারিখ এটা? 15 তারিখ। বা উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। কত টাকা উত্তোলন করছে? 2,000 টাকা। কোথায় থেকে? ব্যাংক থেকে। আর নগদ থেকে করলে নগদান হিসাব ক্রেডিট হবে। নাম্বার 20, নভেম্বর 20, ব্যাংক হতে উত্তোলন। এখানে একটা কথা আছে যে ব্যাংক হতে উত্তোলন। এখন এখানে বলে নাই ব্যক্তিগত না অফিসের প্রয়োজনে। আচ্ছা, ব্যক্তিগত হলে ব্যক্তিগত কারণে বলে দিত, পূর্বের এন্ট্রিতে ব্যক্তিগত প্রয়োজনে বলে দিচ্ছে, কিন্তু 20 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন। এখানে আমাদের নিজেদের বুঝে নিতে হবে যে ব্যাংক থেকে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করা হলো। তাহলে ব্যাংক থেকে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করা হলে অবশ্যই ব্যবসায়ের টাকা বাড়ছে, ব্যাংকের টাকা কমছে। তাহলে এখানে এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে কম টাইম কি সম্পর্কে বলেছিলাম, কি বলছিলাম? যে ধরনের লেনদেন দ্বারা ব্যাংক বাড়বে নগদ কমবে, অথবা নগদ বাড়বে ব্যাংক কমবে একই এন্ট্রিতে, ওই ধরনের লেনদেনগুলোকে আমরা কন্ট্রা হিসাবে বিবেচনা করব। অর্থাৎ আমাদের দুই দিকে পোস্টিং হবে। এখানে ব্যাংক থেকে উত্তোলন করেছে, ব্যাংকের টাকা কমেছে আর নগদ টাকা বাড়ছে। তাহলে আমরা 20 তারিখে দেখতে পারি, এখানে যখন ব্যাংকের থেকে কমাবো বিপরীত নাম নেব, নগদান হিসাব, নগদান হিসাব। সামনে সি বা ক লেখো, কয় লিখি না, যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষার জন্য হাজারো লোক তাদের জীবন উৎসর্গ করেছে, তাই আমরা বাংলায় লিখবো। ক, সি দরকার নেই। কি লিখবো? ক। এসে কত টাকা উত্তোলন করছে? কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা ব্যাংক কমছে। এবার এই যে ব্যাংক থেকে কমলো, ব্যবসা হিসাব নগদ টাকা বাড়লো, তাহলে আমরা আবার ডেবিট পাশে একই পোস্টিং হবে। কত তারিখ? 20 তারিখ। এখানে লিখবো ব্যাংক হিসাব, টাকা লিখবো নগদের উপরে, ব্যাংক হিসাব। এক অনুরূপভাবে সামনে ক,
কত টাকা বাড়ছে? নগদ টাকা 5,000 টাকা। বুঝতে পেরেছো কোনটা কি? আবার বলো দেখি, যে সমস্ত লেনদেন দ্বারা ব্যাংকের টাকা বাড়বে নগদ টাকা কমবে, অথবা নগদ টাকা বাড়বে ব্যাংকের টাকা কমবে, ওই ধরনের লেনদেনগুলোকে আমরা কোনটা হিসাবে বিবেচনা করতে পারি, কোনটা হিসাবে বিবেচনা করব। তারপর নভেম্বর 15 তারিখ মেহজাবিনের নিকট হতে প্রাপ্তি নগদ প্রাপ্তি 3,000 টাকা। তাহলে প্রাপ্তি তো প্রাপ্তি বসিয়ে দেবে, তাই না? এখানে প্রাপ্তি আছে, অবশ্যই প্রাপ্তি বসে দেবে। নভেম্বর কত? 23। কার থেকে পাইতে? মেহজাবিন হিসাব। মেহজাবিন কি ছিল? দেনাদার। আমরা দেনাদার হিসাবে লিখতে পারি, মেহজাবিন হিসাবে লিখতে পারি। কি লিখবো? দেনাদারই লিখি না? দেনাদার হিসাব। কত টাকা পাইছি? 3,000 টাকা। 3,000 টাকা। নভেম্বর 25 আনোয়ারকে নগদ পরিশোধ 3,000 টাকা। বলো দেখি, আনোয়ারকে নগদ পরিশোধ করছে, নগদ টাকা বাড়ছে না কমছে? অবশ্যই কমছে, তাই না? পরিশোধ অবশ্যই কমবে। তাহলে কোন পাশে যাবে? নগদ কমে কি? কে রে। ঠিক আছে, তাহলে আমরা এর পাশে কি দিব? কত তারিখ? 25 তারিখ। 25। আচ্ছা, আনোয়ারকে পরিশোধ করলাম আমরা। আনোয়ার আমাদের কি ছিল? পাওনাদার। তাহলে আমরা এখানে আনোয়ার না লিখে পাওনাদার হিসাব লিখতে পারি। পাওনাদার হিসাব কত টাকা? 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। এবার আমাদের কাজ কি? ওদের গতকালকে আমরা একবার নগদ বই এরকম যোগ বিয়োগ করে ব্যালেন্স সিটিভিটি করছি, এখানে অনুরূপভাবে একই করতে হবে। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে নগদের ডেবিট পাস সবসময় বড় হবে। ব্যাংক ডেবিটও বড় হতে পারে, ক্রেডিটও বড় হতে পারে, কিন্তু নগদ সবসময় ডেবিট ব্যালেন্স হবেই। তাহলে এখানে নগদের ডেবিট ব্যালেন্স কত আছে? 5 5 10, 10 এর 3 13, 13 9 কত? 22। কত হলো? 22,000 টাকা। কত? 22,000 টাকা। এই 22,000 টাকায় আমরা ক্রেডিট পাশে আবার লিখব যে কত? 22,000 টাকা। তাহলে কি আমাদের এখানে যোগফল কি 22,000 হবে? এখানে আছে শুধু 5,000। তাহলে 22,000 থেকে 5,000 বিয়োগ করলে তো থাকে 17,000। তাহলে এই 17,000 হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তাহলে আমরা মাসের শেষ তারিখে কত হবে? আমরা বলছিলাম যে মাসের শেষ তারিখে কত দিনে হবে, কত দিনে হবে, কত, এটার জন্য আমরা একটা টেকনিক শিখেছিলাম যে এরকম দেখেছিলাম। নভেম্বর এ অবশ্যই নিচে পড়বে, তাহলে এটা কত দিনে হবে? 30 দিনে। নভেম্বর মাস কত দিনে? 30 দিনে। 30 নভেম্বর কি লিখবো? ব্যালেন্স সিডি 17,000 টাকা। এবার নগদ গেল। আমাদের এবার আছে ব্যাংক। দেখি ব্যাংক কোন পার্ট বড় হবে? অবশ্যই ডেবিট পার্ট বড় হবে। তাহলে ডেবিটে আছে কত? 7 3 10 আছে 16,000। কত হাজার? 16,000 টাকা। কত? 16,000 টাকা। এই অনুরূপভাবে ওইখানে নগদের মতো ব্যাংকও এই পাশে 16,000 টাকা লাগবে। কত? 16,000 টাকা। এখন এই 16,000 টাকার উপরে এন্ট্রিগুলো বাদ দাও, তাহলে অ্যামাউন্টগুলো বাদ দাও। কত হয়েছে? 2 4 2 4 4 5 9 9 আর 3 কত? 12। 16 থেকে 12 বাদ দিলে কত থাকে? 4,000। 4,000 টাকা ব্যালেন্স সিডি। আচ্ছা, এই মাসের শেষ তারিখে যা ব্যালেন্স সিডি, পরবর্তী মাসের 1 তারিখে কি হবে? ব্যালেন্স বিডি। আমরা নভেম্বরের পরের মাস কোন মাস ধরবো? নভেম্বরের পরের মাস তোমরা অবশ্যই জানো ডিসেম্বর, তাই না? ডিসেম্বর মাস। তাহলে এখন আমরা লিখতে পারি 2017 ডিসেম্বর 20 এর ডিসেম্বর আমরা ডিসেম্বর 1 কি লিখবো? ব্যালেন্স বিডি। কত টাকা? নগদ হয়েছে 17,000 টাকা। সিডি পরিমাণ যা, বিডি পরিমাণ তা হবে। আর ব্যাংকে আছে 4,000 টাকা। সিডি এবং বিডির নিচে কোনো যেতাম দরকার নাই, শুধু আমরা টোটাল অ্যামাউন্টের নিচে যেতাম দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ হলো। তবে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। বাড়ির কাজগুলো কি হতে পারে? নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা 2 ভাড়া নগদ প্রস্তুত করো।
জনাব আরিফের নিম্নলিখিত লেনদেন দ্বারা দুই গড়া নগদান বই প্রস্তুত করো। ডিসেম্বর 2020 ডিসেম্বর 17 এক নগদ বৃত্ত 30,000 টাকা ব্যাংক জমার ডেবিট বৃত্ত 20,000 টাকা ডিসেম্বর 2 আর আসবাবপত্র ক্রয় করা হলো 15,000 টাকা ডিসেম্বর 5 জামালের নিকট বিক্রয় করে চেক প্রাপ্তি 8,000 টাকা ডিসেম্বর 10 আমাকে চেকে পরিশোধ 15,000 টাকা ডিসেম্বর 20 ব্যাংক হতে উত্তোলন করা হলো 5,000 টাকা ডিসেম্বর 30 ব্যাংক চার্জ 500 টাকা তোমরা কি করবে 2 গড়া নগদান বই প্রস্তুত করবে। খোদা হাফেজ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা যারা আজকের কথাগুলো বুঝতে অসুবিধা হয়েছে পরবর্তীতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আমি পরবর্তী ক্লাসে ওগুলো সমাধান করে দেব। আল্লাহ হাফেজ।